ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭৭ জন নিহত। খারাপ আবহাওয়ার কারণে জাপানে উদ্ধার কাজ ব্যাহত। ভারতের পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তায় চলছে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। বিচ্ছিন্ন সংঘর্ষের খবর, জয়ের আশা তৃণমূল প্রার্থীদের। যুক্তরাষ্ট্রের ওয়াই ও মিংয়ে রিপাবলিকানদের ১৪ প্রতিনিধির সমর্থন জিতে নিলেন ক্রুজ। দলের মনোনয়ন প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত, অভিযোগ ট্রাম্পের। এবং সিরিয়ায় আসাদকে ক্ষমতায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জাতিসংঘের প্রস্তাব নাকচ এইচএনসির। আলেপ্পোতে আল নুসরার হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ইকুয়েডরের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ শতাধিক। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এ ভূকম্পনের পর দেশটির ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে জাপানে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আরও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দেশটিতে গত সপ্তাহে এক দিনের ব্যবধানে ২ বারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় ভূমিকম্প আতঙ্কের মধ্যেই লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উত্তরাঞ্চলে ভূমিকম্পে প্রায় ৭০০ মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। এতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যের বহু ভবন ধসে পড়ার পাশাপাশি একটি উড়াল সেতুও ভেঙে পড়ে। বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে এই ভূকম্পনের পর ৬টি রাজ্যে জরুরি অবস্থা জারির পাশাপাশি পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা ও আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আটকে পড়াদের উদ্ধারেও কাজ শুরু হয়েছে। আতঙ্কিত না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। ইকুয়েডরের স্থানীয় সময় শনিবার রাতে উত্তর পশ্চিম উপকূলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর প্রভাবে ইকুয়েডর উপকূল ও পেরুতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়। জাপানে ভূমিকম্পের পর এবার বিরূপ আবহাওয়া নতুন করে ভাবিয়ে তুলেছে সেখানকার লোকজনকে। দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকায় ভূমিধসে আরও ক্ষয়ক্ষতি এড়াতে প্রায় ২.৫ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে এতেও কাটেনি আতঙ্ক। দুদফা ভূমিকম্পের ভয় এখনও তাড়িয়ে বেড়াচ্ছে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে অস্থায়ী শিবিরে বসবাসকারীদের। জীবনে প্রথমবারের মতো এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। ভূমিকম্প অনুভূত হওয়ার পরই বাচ্চাটাকে কোলে নিয়ে দ্রুত বাইরে চলে আসি। তারপর এখন পর্যন্ত ঘরে ফেরা হয়নি। ভূমিকম্পে আটকে পড়াদের উদ্ধারে কাজ চললেও বিরূপ আবহাওয়া এখন বড় বাধা হয়ে দেখা দিয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকায় আরও সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী। এই মুহূর্তে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে বিরূপ আবহাওয়ার কারণে এ কাজ অত্যন্ত কঠিন হবে। তারপরও আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। দুর্ঘটনাস্থলে আরও সেনা, উদ্ধারকর্মী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিনের মাথায় শুক্রবার রাতে আবারও কুমামোতো এলাকায় ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২,০০০-এরও বেশি মানুষ হতাহত হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় চলছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। রাজ্যের ৭ জেলার ৫৬টি আসনে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বীরভূমের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেলেও নির্বাচন সুষ্ঠু হচ্ছে দাবি করে জয়ের আশা প্রকাশ করছেন তৃণমূল প্রার্থীরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল থেকেই দার্জিলিং জেলার শিলিগুড়ি ভোট কেন্দ্রের সামনে জড়ো হতে থাকেন ভোটাররা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে লাইন ধরে ভোট দিতে দেখা যায় ওই অঞ্চলের নারীদেরও। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন তারা। খুব ভালো লাগছে, প্রথমবার ভোট দিচ্ছি। নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা আমাদের, বিশেষ করে আমাদের সামাজিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করি আমরা। উন্নতি মানতে हैं जो प्रॉब्लम है समाज का सब कुछ ठीक से हो जाए। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ রাজ্যের
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও বীরভূম এই 7 জেলার 56টি আসনে সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে বীরভূমের কিছু কিছু জায়গায় সহিংসতার আশঙ্কায় বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের বাহিনী ছাড়াও প্রত্যেকটি বুথে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। উত্তরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও এরই মধ্যে বীরভূম থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যম। বোলপুর আর ইসলামবাজারে তৃণমূল সমর্থকরা বিরোধী দলের 2 এজেন্টকে মারধর করেছে বলে জানা গেছে। নানুর ও দুর্গাজপুরে অনেকগুলো বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলেও খবর পাওয়া গেছে। এই দফার নির্বাচনে 1645টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 1,21,00,000 আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 383 জন প্রার্থী। এদের মধ্যে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করছে 55টি আসনে, আর বিজেপি 53, কংগ্রেস 23 ও বামফ্রন্ট 34টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। পরিচিত মুখের মধ্যে শিলিগুড়ি থেকে সাবেক ফুটবল ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া দাঁড়িয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে। আর এনডিটিভির খবর অনুযায়ী লড়াই জমে উঠবে মালদা জেলার সুজাপুর আসনে। সেখানে সাবেক কংগ্রেস নেতা এবিএ গনি খানের ছোট ভাই আবু নাসির খান চৌধুরী তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন তার ভাইপো ইসা খান চৌধুরীর বিপক্ষে। আর নাসির খানের দাবি ওই আসনে তৃণমূলেরই বিজয় হবে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে, আমি এই দাবি করতে পারি কারণ আমি সুজাপুরের প্রতিটি ভোট কেন্দ্র ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছি যাতে কোনো সংঘর্ষ না ঘটে। আর নির্বাচন সুষ্ঠু হলে এটা নিশ্চিত যে আমি জিতব। এর আগে 4 এবং 11 এপ্রিল দুদিনে মাওবাদী অধ্যুষিত 4 জেলায় প্রথম দফা ভোট গ্রহণ হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভারতের নির্বাচন কমিশন এবার রাজ্যের ভোট গ্রহণ 6 পর্বে ভাগ করেছে। সময় সংবাদ, কলকাতা। বাংলাদেশি অভিবাসীরা ভারতের নাগরিক। তারা এখন যেমন রাজ্যের সব সুযোগ সুবিধা পাচ্ছে, তেমনি আগামীতেও পাবে, এমন আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হাবড়ার নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিজেপি বা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতে আগত বাংলাদেশিদের নাগরিকত্ব দেয়া নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। নির্বাচনের প্রয়োজনে 2 দলই তাদের ব্যবহার করে বলেও মন্তব্য করেন তিনি। মমতা কংগ্রেসের সঙ্গে বামফ্রন্ট জোটেরও তীব্র সমালোচনা করেন। বিধানসভা নির্বাচনে এই জোট কখনোই জয়ী হতে পারবে না বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। কেন ভাগ্যে আর জোটেনি বাংলা? বিজেপি ক্ষমতায় আছে, কংগ্রেস ছিল তারপরেও 3 বছর, আর বিজেপি আগেও ছিল, এখনো 2 বছর আছে, দিয়েছে কিচ্ছু দেয়নি। নির্বাচনে এসে বলবে ওই বাংলাদেশিরা বাক্স টাক্স নিয়ে গুটিয়ে চলে যান ওপারে। আবার কখনো বলবে সিটিজেনশিপ দিয়ে দেবো। এতদিন দাওনি কেন? সিটিজেনশিপ নিয়ে তোমাদের কথা বলার বেশি প্রয়োজন নেই। আমার উদ্বাস্তুরা আমাদের দেশের নাগরিক, তারা সব সম্মান পায়, তারা সব সম্মান পাবে, কারণ তারা আমাদের দেশের নাগরিক। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পুলিশের গুলিতে গত সপ্তাহে 5 জন নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সামরিক বাহিনীকে তলব করা হয়। গত মঙ্গলবার কাশ্মীরের হান্দোয়ারায় পুলিশের গুলিতে তরুণ ক্রিকেটার ও একজন বৃদ্ধা সহ 4 জনের মৃত্যু হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবারও এমন বিক্ষোভের সময় রাজ্যের কুপাড়া এলাকায় বিক্ষোভকারীরা সেনাঘাঁটিতে পাথর ছুটতে শুরু করলে উচ্চ মাধ্যমিক পড়ুয়া একটা ছাত্র নিহত হয়। এসব ঘটনার প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীরা রাজ্যের রাজধানী শ্রীনগরে অবরোধ ডাকে। শনিবার অবরোধের কারণে স্কুল, কলেজ, অফিস এবং বাজার বন্ধ রাখা হয়। একই দিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পাকিস্তানের কারাগারে মৃত্যুর কয়েক মাস পর 2 জন জেলের লাশ ফেরত আনা হলো তাদের জন্মস্থান ভারতের গুজরাটে। গত বছরের এপ্রিলে আরব সাগরে মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করা হয়। এরপর ডিসেম্বরে একজন এবং এবছরের ফেব্রুয়ারিতে আরেকজন জেলে মারা যায়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে না পারায় ক্ষুব্ধ তাদের স্বজনরা। তারা বলছেন, এ বিষয়ে তাদের অন্ধকারে রেখেছে সরকার। ভারতের মৎস্য বিভাগ জেলেদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করে। ভারত ও পাকিস্তান প্রায়ই অবৈধভাবে জলসীমায় ঢুকে মাছ ধরার দায়ে একে অন্যের জেলেদের আটক করে। গত শুক্রবারও পাকিস্তান 3টি মাছ ধরার নৌকা সহ 17 জেলেকে আটক করে।
আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন। তৃতীয়বারের মতো নতুন মন্ত্রিসভা অনুমোদনে ব্যর্থ ইরাকি পার্লামেন্ট। বাগদাদে শত শত মানুষের সরকার বিরোধী বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর আইএস বিরোধী অভিযান অব্যাহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য পশ্চিমাঞ্চলীয় ওয়াই ও মিং অঙ্গরাজ্যে রিপাবলিকানদের 14 প্রতিনিধির সমর্থন জিতে নিয়েছেন মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ। দলের মনোনয়ন প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত ও মন্দ উল্লেখ করে জুলাইয়ে জাতীয় সম্মেলনের আগে অভ্যন্তরীণ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সঙ্গে বৈঠককে রাজনৈতিক নয়, স্রেফ সৌজন্যমূলক বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। মঙ্গলবারের প্রাইমারির 2 দিন আগে শনিবার নিউ ইয়র্ক রাজ্যের সিরাকিউজে প্রচারণা চালান রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিনের প্রচারণায় ভোটারদের সামনে নিজেকে যোগ্য প্রমাণের চেষ্টা করেন তিনি। সবগুলো জরিপেই ট্রাম্প নিজ রাজ্যে এগিয়ে থাকলেও ক্রুজের সাম্প্রতিক সাফল্য এই বিলিয়নায়ারের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। শনিবারের প্রচারণায় তাই ট্রাম্পের বক্তব্য ছিল নানা প্রতিশ্রুতির ফুলঝুরি। এ সময় দলের মনোনয়ন প্রক্রিয়ার কড়া সমালোচনাও করেন তিনি। যে প্রক্রিয়া বিভিন্ন অঙ্গরাজ্যে মনোনয়ন প্রার্থীদের প্রতি সমর্থন দেয়া হচ্ছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। সাধারণ ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চান, কিন্তু সে সুযোগ না দিয়ে দলের সদস্যরা কোনো একজনের প্রতি সমর্থন দিচ্ছেন। এই প্রক্রিয়াটি চরম দুর্নীতিগ্রস্ত, যা দলের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে যাওয়ারই প্রতিফলন। এদিন ওয়াইওমিং অঙ্গরাজ্যে রিপাবলিকানদের সম্মেলনে দলীয় সদস্যরা টেড ক্রুজের পক্ষে সমর্থন জানান। ফলে কিছুটা অনুন্নত এই রাজ্যের 14 ডেলিগেটের সমর্থন পেলেন টেক্সাস সিনেটর। মোট ডেলিগেটের হিসেবে এই সংখ্যাটি খুব সামান্য হলেও নিউ ইয়র্কের প্রাইমারির আগে এই জয় বেশ আত্মবিশ্বাসী করে তুলেছে ক্রুজকে। ট্রাম্পকে ঠেকাতে এখন আপনাদের সামনে দারুণ সুযোগ। আমি জানি জুলাই জাতীয় সম্মেলনে মনোনয়নের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে আমার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। ট্রাম্পকে যদি হিলারির প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে না চান, তবে আমার প্রতি সমর্থন অব্যাহত রাখুন। একই দিন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এক নির্বাচনী প্রচারণায় যোগ দেন। 7 জুন এ রাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তহবিল সংগ্রহে গিয়ে ভোটারদের প্রতি তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ক্যালিফোর্নিয়ায় শিশু ও অসুস্থদের আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি খুবই ভালো উদ্যোগ। নিউ ইয়র্কেও এমন পরিকল্পনা করা হচ্ছে। আমরা চাই একদিন পুরো আমেরিকাতে এমন ব্যবস্থা চালু হবে। আপনারা পাশে থাকলে এদেশে সবার অধিকার নিশ্চিত করব আমরা। এদিকে ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সঙ্গে বৈঠক কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সৌজন্যমূলক ছিল বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। শনিবারের বৈঠকের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক সমালোচনার পর এমন মন্তব্য করলেন পোপ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জাতিসংঘের প্রস্তাব নাকচ করে দিয়েছে শান্তি আলোচনায় অংশ নেয়া প্রধান বিরোধী জোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি HNC। আলেপ্পো শহরের আবাসিক এলাকায় জঙ্গি গোষ্ঠী জাবাত আল নুসরার রকেট হামলায় 7 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে 58% ভোট পড়েছে বলে জানিয়েছে সিরিয়ার নির্বাচন কমিটি। সংঘাত আর সংঘর্ষে ক্ষতবিক্ষত সিরিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয় সংসদীয় নির্বাচন। মূলত সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই এই নির্বাচনের আয়োজন করা হয়। যদিও ব্রিটেন, ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দিয়েছে। শনিবার দেশটির সর্বোচ্চ নির্বাচন কমিটির প্রধান হিশাম শার জানান, প্রায় 58% ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সিরিয়ায় প্রায় 90 লাখ নাগরিক ভোটার। এদের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন 50 লাখেরও বেশি মানুষ। তাই যে কোনো অর্থেই এই নির্বাচনকে সফল ও সুষ্ঠু হয়েছে বলা যায়। কারণ 2012 সালে যে হার 51% ছিল তা এসে দাঁড়িয়েছে 58%। সিরীয় সরকারের সফল নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার মধ্যে আসাদ বিরোধীদের প্রধান জোট সৌদি সমর্থিত উচ্চ মধ্যস্থতাকারী কমিটি HNC জানিয়েছে, আসাদকে ক্ষমতায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জাতিসংঘের প্রস্তাব মেনে নেবেন না তারা। HNCর প্রভাবশালী সদস্য ইয়াহিয়া কোদমানি বলেন, আসাদকে রেখে যে কোনো ধরনেরই সরকার হোক না কেন তা তারা মানবেন না। বৃহস্পতিবার জেনেভা শান্তি বৈঠকে সংকট সমাধানে আসাদকে শপথে বহাল রেখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন জাতিসংঘে সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। তার প্রস্তাবে বিরোধীদের মধ্য থেকে 3 জনকে ভাইস প্রেসিডেন্ট করার কথাও বলা হয়। এদিকে যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থাতেই রোববার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলীয় আলেপ্পোয় বিদ্রোহী সংগঠন জাবাত আল নুসরার চালানো রকেট হামলায় অন্তত 7 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুস্তান আল বাসা নামের আবাসিক এলাকায় চালানো এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ।
ইরাকে নতুন মন্ত্রিসভা অনুমোদনে তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে স্পিকারের পদত্যাগেরও দাবি উঠেছে। ইরাকের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ায় নতুন সরকারের দাবিতে রাজধানী বাগদাদের রাস্তায় শত শত মানুষ বিক্ষোভ করেছে। এর মধ্যেই আনবার প্রদেশের হিত জেলার দক্ষিণাঞ্চলে ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন অন্তত 10 আইএস জঙ্গি। শনিবার এভাবেই অধিবেশনের মাঝপথে হট্টগোলে জড়িয়ে পড়েন ইরাকি পার্লামেন্টের আইন প্রণেতারা। এক সপ্তাহে টানা তৃতীয়বারের মতো পার্লামেন্ট প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি প্রস্তাবিত নতুন মন্ত্রিসভা অনুমোদনে ব্যর্থ হলে ক্ষোভে ফেটে পড়েন কয়েকজন সংসদ সদস্য। এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন অন্যরা। স্পিকারের দপ্তরের একটি বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, নিরাপত্তার অভাবে পার্লামেন্ট অধিবেশন পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে জানিয়ে শনিবার অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার সেলিম আল জাবুরি। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পার্লামেন্টে। এক পর্যায়ে স্পিকারের পদত্যাগও দাবি করেন বেশ কয়েকজন আইন প্রণেতা। বেশ কিছুদিন ধরেই জাবুরির স্পিকার পদে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে সংসদ সদস্যদের মধ্যে। নতুন মন্ত্রিসভা অনুমোদন করাতে ব্যর্থ হওয়ায় তার দাবিতে পরিণত হয়। দুর্নীতি দমনে বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে টেকনোক্রেট কোটায় বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করে গত 31 মার্চ নতুন মন্ত্রিসভার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। পরে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিকদের দাবির মুখে তা বাতিল করে পুনরায় মন্ত্রিসভার নাম প্রস্তাব করেন তিনি। তবে নতুন প্রস্তাবিত মন্ত্রিসভা দুর্নীতিকে আরও প্রশ্রয় দেবে উল্লেখ করে আবারও তা প্রত্যাখ্যান করেন বেশিরভাগ পার্লামেন্ট সদস্য। এ অবস্থায় ইরাকের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হওয়ায় নতুন সরকারের দাবিতে শনিবার বাগদাদের রাস্তায় বিক্ষোভ করে শত শত ইরাকি। মন্ত্রিসভা অনুমোদন ও স্পিকার পদ নিয়ে পার্লামেন্ট দ্বিধা বিভক্ত হয়ে গেছে উল্লেখ করে যে কোনো মূল্যে ইরাকের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে রাজনৈতিক সংকটের মধ্যে শনিবার ইরাকের বিভিন্ন অঞ্চলে অব্যাহত ছিল মার্কিন নেতৃত্বাধীন জোটের আইএস বিরোধী হামলা। এদিন মসুল শহর ও এর আশপাশের এলাকায় আইএস এর অবস্থান লক্ষ্য করে 15 দফা বিমান হামলা চালানো হয় বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় আইএস এর একটি ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানায় তারা। এদিন আনবার প্রদেশের হিত জেলার দক্ষিণাঞ্চলে ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 10 আইএস জঙ্গি নিহত হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মার্কিন কংগ্রেস 9/11 বিল পাশ করলে যুক্তরাষ্ট্রের $70,500 কোটি সম্পদ প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। 9/11 বিল অনুযায়ী 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলায় সৌদি রাজপরিবার অর্থ সহায়তা দিয়েছে এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবার। বিলটি কংগ্রেসে উত্থাপন করেছেন সিনেটর চাক শুমার ও জন কর্নিন। তবে সৌদি আরব ওই 70,500 কোটি সমমূল্যের সম্পদ বিক্রি করে দিলে যুক্তরাষ্ট্রে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে 9/11 বিল পাশ না করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। এর আগে মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা জানান, 9/11 হামলার 28 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে প্রমাণ রয়েছে যে ওই ঘটনায় বিমান হাইজ্যাকের সঙ্গে জড়িতদের 15 জন সৌদি নাগরিক যারা সিআইএ এর হয়ে দীর্ঘদিন কাজ করছেন। ওই গোয়েন্দা প্রতিবেদনটি ওবামার শাসনামলে জনসমক্ষে প্রকাশ হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। কিউবার গুয়ান্তানামো কারাগার থেকে 9 ইয়েমেনি বন্দীকে সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ওবামার সম্মতিতেই এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে শনিবার জানায় পেন্টাগন। এই 9 জনের মধ্যে একজন 2007 সাল থেকে অনশন করে আসছিলেন। দুই দেশের শীর্ষ কূটনৈতিক যোগাযোগের পর সৌদি আরব এ বন্দীদের গ্রহণে সম্মত হয়। 2017 সালের শুরুতে ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে বিতর্কিত এ কারাগার বন্ধ করে দেবেন ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এমন ঘোষণার পর এটি কোনো দেশে বন্দীদের হস্তান্তরের বড় ঘটনা। ইয়েমেনি বন্দীদের হস্তান্তরের পর গুয়ান্তানামোতে বিভিন্ন দেশের 80 জন বন্দী রয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে প্রায় 1.5 দশক ধরে বিনা বিচারে এ বন্দীদের আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের পাশাপাশি ইহুদিদের আগ্রাসী আচরণও মুসলিম বিশ্বের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইহুদিরা মুসলমানদের মধ্যে বিভাজনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে উল্লেখ করে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রুহানি। 13তম ওআইসি সম্মেলনে যোগদান শেষে শনিবার আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুই দেশের প্রেসিডেন্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যমতের বিষয়টি তুলে ধরেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান আঞ্চলিক সমস্যা সমাধানে ইরানের আরও সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও ইরাক ও সিরিয়া বিষয়ে দুই দেশ একই মনোভাব পোষণ করে বলে জানান এরদোয়ান। আগামী বছরগুলোতে তুরস্ক ও ইরান দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। আগ্রায় তাজমহল পরিদর্শনে ব্রিটিশ রাজদম্পতি উইলিয়াম ও কেট, মা ডায়ানার মতো করে ছবি তুললেন দুজন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যে যে দাবদাহ চলছে তা এখনই মুক্তি পাচ্ছে না সেখানকার বাসিন্দারা। এ মৌসুমের শেষ নাগাদ এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময়ের মধ্যে প্রতিদিনকার গড় তাপমাত্রা 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলেও জানায় তারা। তীব্র গরমে অসহনীয় হয়ে পড়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্যের জনজীবন। দাবদাহ থেকে সামান্য রেহাইয়ের জন্য রাস্তাঘাটে মানুষজনকে ঠান্ডা শরবত ও ফলমূল খেতে দেখা যায়। হিট স্ট্রোকে এবছর শুধু তেলেঙ্গানাতেই 66 জন মারা গেছেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনোর প্রভাব এমন তীব্র গরমের কারণ বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে কয়েকটি রাজ্যে ভয়াবহ খরা দেখা দিয়েছে। দেশটির সরকার বলছে খরার কারণে 2,30,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। পানীয় জলের সংকট মোকাবিলা করতে কয়েক লাখ নাগরিক মেকং ডেল্টা এলাকায় খরা দূর করতে ভিয়েতনাম সরকারের অনুরোধে চীনের হাইড্রো ইলেকট্রিক বাঁধ থেকে মেকং নদীর মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। যদিও আখ চাষের জন্য বিখ্যাত এই এলাকার চাষিরা বলছেন তাতে খুব একটা কাজ হচ্ছে না। দক্ষিণাঞ্চল থেকে পুরো ভিয়েতনামের অর্ধেক চাল ও 60% মাছ সরবরাহ করা হয়। গেল 90 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা বলা হচ্ছে একে। ইথিওপিয়ার দক্ষিণ সুদান সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 140 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ইথিওপীয় যোগাযোগ মন্ত্রী গেটাচেও রেদা বলেছেন, গ্যাম্বেলা প্রদেশে দক্ষিণ সুদানের মুরলে গোষ্ঠী হামলা চালিয়ে 39 শিশুকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা অভিযানে মুরলে গোষ্ঠীর 60 জনকে হত্যা করেছে। গৃহযুদ্ধ থেকে বাঁচতে সুদান থেকে বহু অধিবাসী ইথিওপিয়ায় এসে আশ্রয় নিয়েছে। গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। গবাদি পশু লুট করতে মুরলে গোষ্ঠী আগেও গ্যাম্বেলায় হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পেনে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দক্ষিণ স্পেনের গ্রানাডা থেকে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। আটককৃতরা মরক্কো ও স্পেনের নাগরিক বলে জানা গেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আইএস এর হয়ে কর্মী সংগ্রহ করে সিরিয়ায় পাঠাতো। আটক একজনের ভাই সম্প্রতি সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলা চালিয়ে নিহত হয়। আইএস এর সঙ্গে জড়িত থাকার দায়ে এখন পর্যন্ত 18 জনকে আটক করেছে স্পেনের নিরাপত্তা বাহিনী। বিশ্বকে পোলিও মুক্ত করতে 150টিরও বেশি দেশে রোববার থেকে নতুন ধরনের টিকা চালু হয়েছে। আগামী 15 দিন এই দেশগুলোতে নতুন টিকার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উন্নয়নশীল দেশগুলোতে পোলিও নির্মূলের জোর প্রচেষ্টা চালিয়ে আসলেও এবার মেক্সিকো ও রাশিয়ার মতো উন্নত দেশেও নতুন এই টিকা চালু হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই রোগের প্রকোপ বেশ কমে এলেও পুরোপুরি নির্মূল না হলে তা আবারও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুরাই পোলিও ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে আংশিক বা পুরোপুরি পঙ্গুত্ব বরণের সম্ভাবনা থাকে। বিবিসি জানায় 2015 সালে মাত্র 74টি ও 2016 সালের এ পর্যন্ত অন্তত 10টি পোলিও আক্রান্তের ঘটনার খবর পাওয়া গেছে। এর বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানে ঘটেছে। এক সময়ের চরম ঝুঁকিপূর্ণ আফ্রিকাকে 1 বছরেরও বেশি সময় আগে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। গ্রিসের লেসবস দ্বীপ থেকে 12 জন সিরীয় শরণার্থীকে ভ্যাটিকান সিটিতে নিয়ে গেলেন পোপ ফ্রান্সিস। শনিবার লেসবস দ্বীপের মরিয় শরণার্থী শিবির পরিদর্শনে যান পোপ। মরিয়া ক্যাম্পের শরণার্থীরা পোপকে দেখে কান্নায় ভেঙে পড়েন এবং তাদের সাহায্যের আবেদন জানান। পোপ এ সময় তাদের সান্ত্বনা দেন এবং পুরো ইউরোপের প্রতি শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মোট 3টি পরিবারকে পোপ তার সঙ্গে ভ্যাটিকান নিয়ে গেছেন। এর মধ্যে 6 জন শিশু ও নারীও রয়েছে যারা প্রত্যেকেই মুসলিম।
সিরিয়ায় বোমা হামলায় তারা তাদের সর্বস্ব হারিয়েছেন। হংকংয়ের এক গ্রাফিক ডিজাইনার তৈরি করেছেন অবিকল মানুষের মতো দেখতে একটি রোবট। কেবল দেখতে নয়, রোবটটির ডিজাইন করা হয়েছে এমনভাবে যে এটি মানুষের মতো কথাও বলতে সক্ষম। হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের অবয়ব দিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রোবটটি তৈরিতে খরচ হয়েছে $50,000 মার্কিন। প্রশংসার পর হেসে ধন্যবাদ জানাচ্ছে যে তাকে কোনো সুন্দরী নারী ভাবলে ভুলই হবে, কেননা এটি একটি রোবট। হংকংয়ের 42 বছর বয়সী প্রোডাক্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইনার রিকি মাগ্রিউ এই রোবটটি তৈরি করেছেন। তৈরির পর তিনি শখের রোবটের নাম দিয়েছেন মার্ক 1। রিকি জানিয়েছেন কোনো পূর্ব অভিজ্ঞতা ও কারো সাহায্য ছাড়া নিজে নিজেই এই দারুণ রোবটটি তৈরি করেছেন তিনি। ছোটবেলা থেকেই রোবট জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে। আমি অন্য বাচ্চাদের মতো অ্যানিমেটেড কার্টুনের রোবটের মারামারি, রোবটের খেলা এসব পছন্দ করতাম। যখন বড় হলাম তখন ভাবলাম নিজেই একটি রোবট তৈরি করলে কেমন হয়। রোবটটি রিকি তৈরি করেছেন বাড়িতে বসে। মার্ক 1-এর সিলিকনের চামড়ার নিচে বসানো হয়েছে 3D প্রিন্টেড কঙ্কাল। প্রাথমিক অবস্থা থেকে শুরু করে ধাপে ধাপে পুরো রোবটটি তৈরি করেছেন তিনি। যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখন সে সমস্যার সমাধান করে আবার পরবর্তী কাজে অগ্রসর হয়েছেন। এভাবে সম্পূর্ণ রোবটটি তৈরি করতে রিকির সময় লেগেছে প্রায় 1.5 বছর, আর এতে খরচ হয়েছে $50,000 মার্কিন। আমি যখন রোবটটি তৈরির কাজ শুরু করি তখন সবাই আমাকে বলেছে এতে অনেক অর্থ খরচ হবে। তাছাড়া আমি কিছুই জানতাম না কিভাবে এটি তৈরি করতে হবে। সত্যি খুব কঠিন কাজ ছিল। বিশ্বে রোবটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, আর তাই ভবিষ্যতে আরো রোবট তৈরি করতে আগ্রহী রিকি। তবে প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য না থাকায় কোনো বিনিয়োগকারী তাকে এই কাজে সহায়তা করবে বলে আশা করছেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। দক্ষিণ এশিয়া সফরের শেষ পর্যায়ে ভুটান থেকে ভারতে ফিরে আগ্রার তাজমহল পরিদর্শন করেছেন ডিউক ও ডাচেস অফ ক্যামব্রিজ উইলিয়াম ও কেট। তাজমহলের সামনের যে বেঞ্চে বসে 1992 সালে ছবি তুলেছিলেন উইলিয়ামসের মা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা, ঠিক সেখানে বসে ছবি তোলেন তারা। এই বেঞ্চটিতে একা বসে 24 বছর আগে ছবি তুলেছিলেন ব্রিটেনের যুবরাজ্ঞী প্রিন্সেস ডায়ানা। এবার সেই একই বেঞ্চে বসে ছবি তুললেন ডায়ানার ছেলে উইলিয়াম। তবে তিনি একা নন, তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাচেস অফ ক্যামব্রিজ কেট মিডলটন। এ সময় মায়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রিন্স উইলিয়াম। আগ্রা সফরের 5 বছর পর 1997 সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। এরপর তারা ঘুরে দেখেন মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত অপূর্ব এই সৌধটি। 1992 সালে প্রিন্সেস ডায়ানার তাজমহল পরিদর্শনের পর এটাই ব্রিটিশ রাজ পরিবারের কোনো সদস্যের এই সৌধে প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের সম্পর্ক আরো গভীর হবে বলে ধারণা করা হচ্ছে। রাজকীয় দম্পতির আগমন উপলক্ষে তাজমহল এলাকাকে বিশেষভাবে সাজানো হয়। জোরদার করা হয় আশপাশের পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি বন্ধ করে দেয়া হয় তাজমহলের সাধারণ দর্শনার্থীদের প্রবেশ। এর আগে ড্রাগন রাজার দেশ ভুটান সফর করে সেখানকার রাজা রানীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এরপর আগ্রা উড়ে যান এই জুটি। শিরিন আক্তার, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে প্রথমবারের মতো চালু করা হলো ডগ ক্যাফে। কুকুর প্রেমীরা তাদের পোষা কুকুরটিকে নিয়ে এখানে সময় কাটাতে আসতে পারবেন। দিল্লির শাহপুর এলাকায় অবস্থিত এই ক্যাফের নাম রাখা হয়েছে পাপ্পিচিনো। মূলত পোষা কুকুরদের জন্য এটি চালু করা হলেও ক্যাফেটিতে বিড়াল প্রেমীদেরও প্রবেশের সুযোগ রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। কুকুরের পাশাপাশি মানুষদের জন্যও এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা। এছাড়াও কুকুর ও বিড়ালদের নানা রকম খেলাধুলার সরঞ্জামও রাখা হয়েছে এই ক্যাফেটিতে। বিশ্বের আধুনিক শহরগুলোর মধ্যে একটি জাপানের রাজধানী টোকিও। এখানে মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখির জীবনমানও যথেষ্ট উন্নত। দেশটিতে এখনো নিবন্ধিত শিশুর চেয়ে নিবন্ধিত গৃহপালিত প্রাণীর সংখ্যা বেশি। যেখানে স্বল্পোন্নত দেশগুলোয় বেশিরভাগ বয়স্ক মানুষদের শেষ সময়টা ধুকে ধুকে চলতে হয়, সেখানে টোকিওতে গেলে দেখা মিলবে বয়স্ক কুকুরদের জন্য অত্যাধুনিক আশ্রমের।
আর এই আশ্রমে প্রতিটি কুকুরের জন্য মাসে সর্বনিম্ন $660 গুনতে হয়, যা অনেক দেশের মাথাপিছু আয়েরও বেশি। চলুন দেখে আসি টোকিওর সেই কুকুরের আশ্রমটি। টোকিওর বাসিন্দা আকিকো হোসিনোর কুকুরের প্রতি এ মমতা দেখে মনে হয় যেন পরম যত্নে আগলে আছেন আত্মীয় বা প্রিয় বন্ধুকে। হোসিনো আদর করে দীর্ঘদিনের সঙ্গী কুকুরটির নাম রেখেছেন নেনে। সুযোগ পেলেই তিনি নেনেকে নিয়ে শহরে ঘুরে বেড়ান। এ সময় নেনের যত্নার্থীর জন্য একজন সঙ্গে থাকেন। নেনেকে দেখলেই বোঝা যায় সে আর 10টা কুকুরের মতো চটপটে নয়, কারণ কুকুরটির বয়স বেড়ে দাঁড়িয়েছে 17 বছরে, যা মানুষের বয়সের হিসেবে প্রায় 84 বছর। সাধারণত কুকুরের গড় আয়ু 7 থেকে 15 বছর হলেও নেনের এত বছর বেঁচে থাকার রহস্য একটাই, কুকুরটির জীবন সায়ান্নে হোসিনোর পরম যত্ন। আমার বন্ধু নেনে যেন আরো কয়েক বছর বাঁচে। আমি অন্যদের মতো হাল ছাড়তে চাই না, ওর জন্য যা করার দরকার তাই করব। হোসিনোর বয়সও 66 ছাড়িয়েছে। চাকরি থেকে অবসর নেয়ার পর একাকী এই মানুষটির সময় কাটে বয়সের ভারে নুব্জ, চলাচলে অক্ষম এই কুকুরটির সঙ্গে। নেনের চিকিৎসা বাবদ কারি অর্থ ঢালতেও কার্পণ্য করেন না হোসিনো। চাওয়া একটাই, আর কিছু সময় বন্ধুর সান্নিধ্য ধরে রাখা। জাপানে বয়স্ক মানুষের মতো বয়স্ক ও অসুস্থ কুকুরের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় তাদের সেবা শুশ্রূষার জন্য মিয়ে কাওয়াগুচি নামে এক নারী তৈরি করেন রোকেন হোনপো নামে বিশেষ আশ্রমের। বয়স্ক কুকুরগুলো সাধারণত স্মৃতিভ্রষ্টতা, হাড়ের সংযোগস্থলে ব্যথা, হজমের সমস্যা ও দৃষ্টিশক্তি হ্রাস সহ বিভিন্ন জটিলতায় ভোগে। আশ্রমে এমন 10টি কুকুরের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সার্বক্ষণিক যত্নে কাজ করেন কাওয়াগুচি ও তার দল। কুকুরের অনেক বয়স হয়ে গেলে তাদের দেখভাল করতে গিয়ে মালিকদের বেশ ঝামেলা পোহাতে হয়। তাদের কথা মাথায় রেখে আশ্রমটি গড়ে তুলি। এতে মালিক যেমন নিশ্চিন্তে থাকে, তেমনি কুকুরগুলো সঠিক সেবা পায়। আশ্রমটিতে কুকুরদের যে পর্যবেক্ষণে রাখা হয়, স্বল্পোন্নত দেশগুলোয় একজন মানুষের ক্ষেত্রেও তা কল্পনা করা যায় না। আর এজন্য কুকুরের আকৃতি ও বয়সের সাপেক্ষে মালিকদের মাসে সর্বনিম্ন $660 খরচ গুনতে হয়, যা অনেক দেশের মাথাপিছু আয়ের থেকেও বেশি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইকুয়েডরে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 77 জন নিহত। খারাপ আবহাওয়ার কারণে জাপানে উদ্ধার কাজ ব্যাহত। ভারতের পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তায় চলছে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। বিচ্ছিন্ন সংঘর্ষের খবর, জয়ের আশা তৃণমূল প্রার্থীদের। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং এ রিপাবলিকানদের 14 প্রতিনিধির সমর্থন জিতে নিলেন ক্রুজ। দলের মনোনয়ন প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত, অভিযোগ ট্রাম্পের। এবং সিরিয়ায় আসাদকে ক্ষমতায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জাতিসংঘের প্রস্তাব নাকচ এইচএলসির। আলেপ্পোতে আল নুসরার হামলায় 7 বেসামরিক নাগরিক নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়ের।